বিজনেস টুডেতে শুরুতেই জানাবো শিরোনাম। সমুদ্র বন্দরগুলোতে অ্যালার্ট জারি, বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ। কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইটার জাহাজ। পুঁজির সংকটে মৃৎশিল্প সীমিত পরিসরে অর্থের যোগান দিচ্ছে এসএবি ফাউন্ডেশন। পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না কারিগররা। অবৈধ প্রবাসী কর্মীদের ফেরত পাঠাতে তৎপর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। রেমিটেন্সে বিরূপ প্রভাবের শঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাবো এবারে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অ্যালার্ট ৪ জারি করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া অধিদপ্তরের সংকেত ৬-এর উপরে ওঠার পর থেকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে, যেটিতে নতুন করে কোনো জাহাজ ভেড়ানো হচ্ছে না। মাদার ভেসেলগুলোকে বহির্নোঙরে সচল রাখতে বলা হয়েছে এবং কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট নিরাপদে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বন্দর ও কৃষিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা এই বিষয়ে আরও কিছু তথ্য আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জুবায়েদ, একটু জানাবেন, এই যে মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, বন্দরের প্রস্তুতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? এই সম্পর্কিত আরও কি তথ্য আপনার কাছে আছে, একটু যদি আমাদের জানাতেন। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 কিন্তু এই মুহূর্তে জারি করা হয়েছে এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ৯ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু এখন চলছে এবং সেই জায়গা থেকে বন্দর সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়েছে এবং বন্দরের যারা কর্মকর্তা আছে, আমি বন্দর সচিবের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর থেকে জেটির বড় জাহাজগুলোকে ডাবল ইঞ্জিন চালু করা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তারা বহির্নোঙরে পাঠিয়ে দিয়েছে। আর ট্রেন সহ সকল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট কিন্তু নিরাপদে রাখা হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসও এখন বন্ধ রয়েছে। আর বন্দরে কিন্তু 4টি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সব ধরনের সহজ সুযোগ সুবিধা সেখান থেকে যারা সেবা প্রার্থীরা আছে তারা পাবে। বন্দর সম্পর্কিত সকল তথ্য সেই যে কন্ট্রোল রুম সেখান থেকে দেয়া হবে। আর বন্দরের যে কার্যক্রম সেটা কিন্তু বন্দর সচিব যেমনটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সকল ধরনের কার্যক্রম বন্দরে এই মুহূর্তে স্থগিত আছে। সম্ভাব্য যত রকমের ক্ষয়ক্ষতি হতে পারে সেগুলো এড়ানোর জন্য যা যা করণীয় প্রয়োজন তা কিন্তু তারা করেছেন। গতকাল মধ্যরাতে কিন্তু বন্দরের একটি বৈঠক হয়েছে, সেখানে বন্দর চেয়ারম্যান, বন্দর সচিব থেকে শুরু করে বন্দরের কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তারা এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা বন্দর সম্পর্কিত, যারা বন্দর সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে কিন্তু এই বিষয়গুলো অবগত করে দেওয়া হয়েছে। আপনারা দৃশ্যপটে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন্দরের নিজস্ব কোনো ভেসেল না, এগুলো ব্যক্তিগত যে জাহাজগুলো থাকে সেই জাহাজগুলো কিন্তু বন্দর থেকে দূরে আছে এবং যেই সকল ছোটোখাটো জাহাজগুলো আছে সেগুলো কিন্তু কর্ণফুলী নদীর যে শাহ আমানত সেতুর কর্ণফুলী প্রান্তে যে মোহনা সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। বলতে গেলে যত রকমের নিরাপত্তা নেওয়া যায় বা যত রকম সতর্কতা অবলম্বন করা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার সবকটাই কিন্তু নিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আরেক সহকর্মী আকরামুল ইসলামের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাতক্ষীরা থেকে। আকরামের কাছে জানতে চাই, কৃষি এবং মাছের যেই ঘের আছে এই ঘূর্ণিঝড়ে সেগুলোর পরিস্থিতি কেমন হচ্ছে, কি কথা বলছেন যারা আসলে এগুলো দেখাশোনা করছেন, তারা কেমন প্রভাব পড়তে পারে চিংড়ির ঘেরে? উপকূলীয় সাতক্ষীরার অঞ্চলে আমাদের সাতক্ষীরা কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্টের যে কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন আমাদের ৮২,০০০ কিন্তু মাছের চিংড়ি ঘের রয়েছে এবং চিংড়ি এর মধ্যে চিংড়ি, কাঁকড়া বা যে এবং সাদা মাছ যেটিকে বলে যে ঘের রয়েছে
সব মিলিয়ে 82,000। তো উপকূলবর্তী অঞ্চলের যে ঘেরগুলো রয়েছে এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ আবহাওয়া অধিদপ্তর বলছে যে 10 নম্বর যে মহাবিপদ সংকেত জারি করেছে আপনি দেখছেন পাশেই কিন্তু ওই পারে কিন্তু সুন্দরবন, এবং সুন্দরবনের নদী এবং পাশেই একটি বেড়িবাঁধ, এবং সেই বাঁধের পাশেই কিন্তু এই যে চিংড়ি এবং কাঁকড়ার যে খামারটি আপনি দেখছেন। তো যদি জলোচ্ছ্বাস হয় এবং যদি বাঁধ ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই সকল মাছের ঘেরগুলো কিন্তু প্লাবিত হবে, এবং সাতক্ষীরা, আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলার উপকূলবর্তী নদী তীরবর্তী যে সকল মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে প্রস্তুতি হিসাবে কিন্তু এখন আসলেই এই যে ডিপার্টমেন্ট মৎস্য ওইভাবে কিছু কিন্তু করণীয় নেই। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে যেন ঝুঁকিপূর্ণ যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলো যেন না ভেঙে যায়, সেক্ষেত্রে তারা এখনই ব্যবস্থা নিচ্ছেন, মেরামত করছেন ঝুঁকিপূর্ণ এলাকা। আর যদি ভেঙে যায় সেক্ষেত্রেও কিন্তু তারা জিও ব্যাগ প্রস্তুত রেখেছেন, তাৎক্ষণিক যেন সেটি মেরামত করতে পারেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস তাদেরকেও প্রস্তুত করেছে। তো সব মিলিয়ে এখন যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি কিন্তু সাতক্ষীরা উপকূলে পড়ছে, এবং এখানকার কৃষি এবং মৎস্য যারা চাষি রয়েছে তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আকরাম। পুরানো ধারণা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে মৃৎশিল্প। হাতে গোনা নয়, মাটি দিয়ে এখন তৈরি হচ্ছে হরেক রকম পণ্য। বড় হচ্ছে মাটির শৌখিন পণ্যের বাজার। চাহিদা থাকায় ব্যবসায়ে বাড়ছে বৈচিত্র্য, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে উৎপাদন ব্যবস্থায় আসেনি তেমন কোনো পরিবর্তন। প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার আধুনিক যন্ত্রাংশ, পুঁজির অভাবও বড় ধরনের উৎপাদনের ক্ষেত্রে অন্তরায়। বড় অঙ্কের মূলধন না থাকায় সীমিত পরিসরে অর্থের যোগান দিয়ে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। পিরোজপুর থেকে ফিরে এসে মাহফুজ মিঠুর ছবিতে আরও জানাচ্ছেন রিমন রহমান। শৈশব থেকেই মাটির সঙ্গে রাজীব পালের সখ্যতা। মূলত তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন তৈরি করেন মাটির থালাবাটি, জগ, পাতিল সহ নানান ধরনের পণ্য। পিরোজপুরের রানীপুরের পালপাড়ায় রাজীবের মতোই উৎপাদনে আছেন 600-এর বেশি মানুষ। দৈনিক শ্রম দিতে হয় 8 থেকে 10 ঘন্টা। তবে পরিশ্রমের মূল্য কি মেলে? স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হতো তাইলে বোধহয় আমাদের কিছুটা হলেও আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতাম, এবং আমাদের এই কাজটা আমরা আরো আগে নিয়ে যেতে পারতাম। ভাগ্য কি খুলছে, যেই পরিমাণে কাজ করি এই পরিমাণে আয় হয় না। পরিবারের সকল সদস্যই মাটি দিয়ে তৈরি করেন পণ্য। বংশ পরম্পরায় গ্রামের নারী ও পুরুষরাও এই শিল্পের সঙ্গে জড়িত। সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। সরকার থেকে একটা লোন আনলে পরে মাস গেলে শোধ করা লাগবে, এইটা আমাদের মাথায় থাকবে যে মাস গেলে শোধ করবো, ঠিক আছে, এরকম ধরনের আমরা কাজ করি। আর সপ্তাহে সুদ লোন আনলে পরে সপ্তাহে বাড়িয়ে বসে থাকে। একসময় নিত্য প্রয়োজনে মাটির তৈরি সরঞ্জাম ব্যবহার হলেও এখন সেই জায়গায় স্থান করে নিয়েছে শৌখিন পণ্য। গৃহসজ্জায় শোভাবর্ধনকারী পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এসব পণ্য উৎপাদনে দরকার আধুনিক যন্ত্র। আমরা নতুন প্রযুক্তি সহকারে নতুন পটারির মাল যদি তৈরি করতে পারতাম, তাদের যদি সহযোগিতা পেতাম এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হতে পারতাম, আমরা এই পটারির মালে অগ্রগতি হতে পারতাম। পালপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কচা নদী, আর এই নদীপথ দিয়েই দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় মাটির পণ্য। বলা হচ্ছে পুঁজির সংকট কাটানো গেলে বাড়বে উৎপাদন, একই সঙ্গে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও দরকার। একই এলাকার মধ্যে অনেকগুলো মানুষ একই ধরনের কাজ করে, সেখানে আমরা তাদেরকে জয়েন্টলি যদি তারা উদ্যোগ নেয় তা আমরা একটা সেখানে আপনার আধুনিকায়নের জন্য, সেখানে নতুন ইকুইপমেন্ট ইন্ট্রোডিউসের জন্য আমরা কিন্তু সেটা করতে পারি। ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধনের সংযোজনের জন্য চেষ্টা করছি। যারা নাকি বড় ক্রেতা আছে তাদেরকে আমরা সেখানে যে আঞ্চলিক মেলাগুলো আছে সেখানে তারা সুন্দর একটা সুযোগ পায় ডিসপ্লে করার জন্য। প্রত্যন্ত অঞ্চলের মাটির তৈরি পণ্যের ডিজাইন তৈরি এবং মেলায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। শত শত বছর ধরে চলে আসছে মৃৎশিল্প। তবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে সুখ দুঃখ, হাসি কান্নার ইতিহাস। রপ্তানি পণ্যের বহুমুখীকরণে উদ্যোগ নিয়েছে সরকার। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যই হতে পারে অন্যতম রপ্তানির বিকল্প উৎস। রিমন রহমান, যমুনা নিউজ, রানীপুর, পিরোজপুর। ক্রমেই কঠিন হয়ে পড়ছে মালয়েশিয়া প্রবাসীদের জীবন। একের পর এক সাঁড়াশি অভিযান আর প্রত্যাবাসন কর্মসূচির কারণে বিদেশের মাটিতে এক প্রকার আতঙ্কে বাস করতে হচ্ছে তাদের। ভিটেমাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমালেও বৈধ অভিবাসী না হতে পারায়
ভুগতে হচ্ছে নানা রকম ভোগান্তিতে। এসব রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, এমন শঙ্কা বিশ্লেষকদের। দিন বদলানোর আশায় যারা পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়, তাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে শঙ্কায়। কেননা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার। অভিবাসনের দরকারি কাগজপত্র নেই এমন আর একটি অভিবাসীকেও থাকতে দিতে চায় না তারা। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই ফিরতে হবে নিজ দেশে, সাফ জানিয়েছে কুয়ালালামপুর প্রশাসন। 2 দফায় সুযোগ দিলেও নানা কারণে এখনও কাগজপত্র ঠিক করতে পারেননি অনেক প্রবাসী বাংলাদেশি। এমন অবস্থায় শঙ্কায় দিন কাটাতে হচ্ছে তাদের। যে কোনো সময় যেতে হতে পারে জেলে। অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের পরিধিও বাড়িয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। বাড়তি চাপ তৈরি করেছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি PRM। গত 1 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে প্রথম 20 দিনেই দেশে ফিরেছে 2500-এরও বেশি বাংলাদেশি, যদিও প্রতিনিয়তই বাড়ছে এই সংখ্যা। বৈধ হতে না পেরে অনেকেই দুষছেন PRM কর্মসূচিকে, দায়ী করেন মধ্যস্থতাকারীদের। মালয়েশিয়াতে যারা বিভিন্ন জটিলতার কারণে কাগজপত্র করতে পারেন নাই এবং কর্মহীন আছেন এবং অবৈধ দালালদের খপ্পরে পড়ে অনেকেই আমরা কাগজপত্র করতে ব্যর্থ হয়েছি। অনেক সময় আমাদের পাসপোর্টও দেরিতে পাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে ছোট বড় অনেক ধরনের অফার চলতেছে, খুব আতঙ্কের মাঝে আমরা যারা অবৈধ প্রবাসীরা আছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু অবৈধদের ধরতে কোনো রকম আপোষ করছে না। যে যেভাবেই পারছে সে সেভাবেই কিন্তু তথ্য ইমিগ্রেশনকে দিচ্ছে এবং সাঁড়াশি অভিযানের ফলে যে কোনো স্থানে পালাক না কেন মানে তাদেরকে ধরা হচ্ছে। অনেকেই আবার দায়ী করছেন ভিসা জটিলতাকে। ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়া অনেকেই বৈধ হতে পারেননি। মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে এরা বিভিন্ন এজেন্সিতে ভিসার জন্য আবেদন করা সত্ত্বেও ভিসা না পাওয়া বিভিন্ন রকম হয়রানির শিকার হইতেছে। দরপান্তরের যে একটা বিষয় আছে যে প্রতিদিনই কিন্তু আপনার অপরাধী চলতেছে, অবৈধ ধরে জন্য তাই অবৈধ যে সমস্ত প্রবাসী বাইরে আছে একটা আতঙ্কের ভিতরে আছে। প্রবাসীদের দেশে প্রত্যাবাসনের কারণে প্রভাব পড়তে পারে রেমিটেন্সে, শঙ্কা বিশ্লেষকদের। বর্তমানে দেশটিতে বাস করছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। পারিবারিক বাধা ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ভাড়া জমিতে লেবু বাগান করে সফল হয়েছেন কুমিল্লার 2 সহোদর। গড়ে তুলেছেন ড্রাগন সহ বিভিন্ন জাতের ফল বাগান। তাদের স্বপ্ন বড় আকারের খামার তৈরি। আয়ের টাকায় গড়ে তুলতে চান ভিন্ন ভিন্ন ফলের বাগান। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রথমে 1 বিঘা জমিতে শাইনাস 3 জাতের লেবু বাগান করেন ফরহাদ এবং পারভেজ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের। এখন 9 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন ড্রাগন ফল, কুল, পেয়ারা সহ বিদেশি জাতের আখের চাষ। 2 ভাইয়ের সফলতা দেখে খুশি এলাকাবাসীও। তাদের পরামর্শ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকেই। এটা কিরকম গাছ, এরকম ফল কিরকম জানতো না, আজকে তাদের মাধ্যমে সবাই জানছে। অনেকে আবার মনে মনে চিন্তাও করছে আমরা তাদের মতন উদ্যোক্তা হব। লেখাপড়াও করে আবার এটার মধ্যে কাজ করতে আছে, কিছু বেকার লোকেরও কাজ দিতে আছে। এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো একটা উন্নয়ন। এই বাগানে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। কর্মীদের সংসারেও ফিরে এসেছে সচ্ছলতা। লেবু বাগান আছে, ওখানে কাজ করি। ড্রাগন বাগান আছে, পেয়ারা বাগান আছে। 3 জায়গার মধ্যে কাজ কাম করি আর কি। আরও লোক আছে। আমি এখানে কাজ করতেছি আজকে 1.5 বছর ধরে। ইনশাল্লাহ আমি রীতিমতন কাজ করি, রীতিমতো আমি টাকা পাইতেছি। ঘর সংসার ইনশাল্লাহ আমার চলতেছে। বিষমুক্ত ফল চাষে ব্যবহার করা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা নিজেরাই তৈরি করছেন। এসব জৈব সার বিক্রি করছেন স্থানীয় কৃষকদের কাছেও। 1 বিঘা জমিতে যখন বাগানটা শুরু করেছি, এখন আমার এখানে প্রায় 9 বিঘার মতো বাগান আছে। এখন ড্রাগন, পেয়ারা, তারপর কুল, সানাসিলেস্টিল লেবু এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করার জন্য ভার্মি কম্পোস্ট নিজে উৎপাদন করি। এখান থেকে যে ইনকামটা আসবে আমরা চাচ্ছি যে এখান থেকে এই টাকাটা দিয়ে আরো সামনের দিকে বৃদ্ধি করার জন্য আর কি। বাগান 20 থেকে 30 লাখ টাকা আগামী বছর ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি ফলের জন্য বেশ উপযোগী। জেলায় 580 হেক্টর জমিতে পেয়ারা, 200 হেক্টর জমিতে কুল এবং 12 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে এখন। এসব ক্ষেত্রে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন কর্মকর্তারা। প্রকল্পের যে সমস্ত সহায়তা আছে, উপকরণ
হয়তো বীজ সার সেগুলো বা বালানাশক সেগুলো দিয়ে থাকি। এর বাইরে আমরা আমাদের সাধারণ কৃষকদের জন্য বা কৃষি উদ্যোক্তাদের জন্য আমাদের পরামর্শটা আমরা সারাক্ষণ আমরা রেডি থাকি। ফল চাষে কৃষকদের আগ্রহী হয়ে ওঠাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।